বাংলাদেশের রাজনীতিতে অনেক নাম এসেছে, অনেক নাম হারিয়েও গেছে, কিন্তু এমন একজন ছিলেন যার নাম নিলেই থেমে যেত শ্বাস, যার নাম শুনলেই কেঁপে উঠত নারায়ণগঞ্জ আদালত পাড়া। এমনকি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানও একাধিকবার প্রকাশ্যে বলেছেন, আমি কারো ভয় পাই না, শুধু জাকির খানকে ভয় পাই। কে এই জাকির খান? রাজনীতি, সন্ত্রাস, আলো অন্ধকার সবকিছুর সীমানায় দাঁড়িয়ে থাকা এক বিতর্কিত চরিত্র। একসময় যিনি ছিলেন নারায়ণগঞ্জ ছাত্রদলের দুর্দান্ত প্রতাপশালী নেতা, আজ আবার ফিরছেন আলোচনায়, ফিরছেন রাজনীতির মাঠে। সত্যি কি রাজনীতিতে ফিরে আসছেন নারায়ণগঞ্জের আরেক গডফাদার? উত্তর খুঁজে নিন আজকের এই বিশেষ প্রতিবেদনে। জাকির খান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের এক সময়ের শীর্ষ নেতা। তার উত্থান শুরু হয় ৮০ দশকের শেষ ভাগে, যখন তিনি নাসিম ওসমানের হাত ধরে জাতীয় পার্টির ছাত্র সংগঠনে যোগ দেন। রাজনৈতিক বলয়ের সঙ্গে যুক্ত থেকে নিয়ন্ত্রণ করতেন স্থানীয় ছাত্র রাজনীতি। তবে বিতর্ক শুরু হয় তার পারিবারিক পরিচয় ঘিরে। আওয়ামী লীগ নেতাদের দাবি, জাকির খানের বাবা দৌলত খান ছিলেন টানবাজার পতিতালয়ের অন্যতম নিয়ন্ত্রক। এসব অভিযোগ যদিও কখনো প্রমাণিত হয়নি, তবে জনমনে ছিল নানা প্রশ্ন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাকির খানের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার রাজনৈতিক গডফাদার নাসিম ওসমানের। এর কিছুদিন পর তিনি যোগ দেন বিএনপিতে। ১৯৯৫ সালে শহরের সোনার বাংলা মার্কেটের পাশে শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন। পুলিশি নথি বলছে এখানেই শুরু হয় জাকির খানের অপরাধ সাম্রাজ্য। পরবর্তী বছরগুলোয় একাধিকবার জেলে যান জাকির খান। ১৯৯৬ সালে ভাঙচুর মামলায় ৭ বছরের সাজা, পরে চাঁদাবাজির মামলায় আরও ৫ বছর। তবে রাজনৈতিক পরিচিতির জোরে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় মুক্তিও পান। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর সাথে এত ঘনিষ্ঠ ছিলেন যে সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির খান। ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের মাজদাইর এলাকায় আততায়ীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী এবং বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের ভাই সাব্বির আলম খন্দকার। তিনি ছিলেন বিকেএমই এর সহসভাপতি এবং গার্মেন্টস খাতে আলোচিত একজন উদ্যোক্তা। তদন্তে উঠে আসে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলায় টার্গেট হন সাব্বির। আর এই মামলার প্রধান অভিযুক্ত ছিলেন জাকির খান। হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান থাইল্যান্ডে। সুকুম্বিতে কিনে ফেলেন একটি ৮ম তলা হোটেল, নাম গ্রেস। নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ৩ ডজনেরও বেশি মামলা রয়েছে। দীর্ঘ ১৯ বছর পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‍্যাব-১১ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে। ধাপে ধাপে জামিন পেয়ে বেরিয়ে আসেন আবারও। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলায়ও খালাস। নিজেকে নিয়ে জাকির খান বলেন, আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানাই দেই তাহলেও নারায়ণগঞ্জবাসীর ঋণ শোধ করতে পারবো না। এখন তিনি এলাকায় প্রচারণা চালাচ্ছেন। ধারণা করা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন চাইবেন এই বিতর্কিত রাজনীতি। প্রশ্ন একটাই, বারবার খালাস পাওয়া এই দাপুটে নেতা কি এবার রাজনীতির বৈধ মঞ্চে ফিরে আসছেন, নাকি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে? এটা কি নতুন এক জাকির খানের যাত্রা, নাকি পুরনো আতঙ্কের প্রত্যাবর্তন? সিদ্ধান্ত এখন সময়ের হাতে, আর চোখ নারায়ণগঞ্জের জনগণের দিকে।